সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত ছিলেন এমন একজন সেনা কর্মকর্তা মুজাফফর, তাকে আটক করা হয়েছে এবং তাকে আটক করার পরে তিনি এখন সেনা হেফাজতে রয়েছেন। একটি দাবি কিন্তু এর মধ্যে উঠেছে যে যেহেতু প্রত্যক্ষদর্শীদের মধ্যে মুজাফফরই একমাত্র জীবিত ব্যক্তি যিনি বেঁচে আছেন এবং অমীমাংসিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য তাকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে। ওই দিন সার্কিট হাউসে কী ঘটেছিল, কাদের পরিকল্পনায় সেখানে গিয়ে গুলি করে হত্যা করা হলো এবং হত্যা করার পরে সার্কিট হাউস তল্লাশি করে কাগজপত্র কেন নিয়ে যাওয়া হলো, কেন রাঙ্গুনিয়ে গিয়ে কবর দেওয়া হলো, বা এই যে মুজাফফর তিনি যে পালিয়ে গিয়ে এতদিন আত্মগোপনে ছিলেন, ভারতে ছিলেন শোনা গেছে, যে তাকে কে সহযোগিতা করলো, এসব তথ্য কিন্তু উদ্ঘাটনের অনেকে দাবি তুলছেন এবং এজন্য জাতীয় তদন্ত কমিশনের দাবিটাও উঠছে। আপনার কাছে কি মনে হয়, কি করা উচিত? প্রথম কথা হচ্ছে যে মেজর মুজাফফর উনি যখন এই ঘটনাটা ঘটে উনি ছিলেন চট্টগ্রামে যে আমাদের 24 পদাতিক ডিভিশন আছে তার ডিকিউ ছিলেন আর কি। তার উনি রক্ষী বাহিনীর একজন কর্মকর্তা, প্রথম রক্ষী বাহিনী ব্যাচের উনি কর্মকর্তা। উনি রক্ষী বাহিনীর একটি ব্যাটালিয়ানের আপনার কমান্ডিং অফিসারও ছিলেন সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে। এবং এক সময় যখন ঢাকায় জেনারেল জিয়াউর রহমানের সময় আপনার নবম পদাতিক ডিভিশন গঠন করা হয়, এর প্রথম জিওসি ছিলেন মেজর জেনারেল মীর শওকত আলী বীর উত্তম, তার এডিসিও উনি ছিলেন। এখন চিটাগাংয়ে থাকার সময় চট্টগ্রামে এই ঘটনাটা যখন ঘটে তখন এটা আমি কিন্তু খবর কয়েকজন যারা জীবিত আছেন এখন সিনিয়র জেনারেল যারা এই বিষয়টা জানেন বেশিরভাগই তো ইন্তেকাল করেছেন, মারা গেছেন, তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। আর ওই সময় ডিজিএফআই যিনি ছিলেন মেজর জেনারেল মোহাম্মদজান চৌধুরী, উনি জেনারেল জিয়াউর রহমানের কিন্তু কোর্সমেট ছিলেন সেনাবাহিনীতে। উনি এখনো বেঁচে আছেন কিন্তু উনি এখন আর কোনো বোধ বুদ্ধি নেই, অনেক বয়স্ক, তো সুতরাং উনিও কিছু বলতে পারবেন না। আর আমি ওনাকে 2000 সালে একটা ইন্টারভিউ করেছিলাম, এই ব্যাপারে জানতে চেয়েছিলাম। উনি শুধু আমাকে বলেছিলেন যে প্লেনে ওঠার সময় উনি জেনারেল জিয়াকে আবারও গিয়ে পার্সোনালি বন্ধু হিসেবে বলেছিলেন যে আপনি ওখান থেকে সন্ধ্যার মধ্যে গেলেও চলে আসবেন, না যেতে পারলে ভালো। কিন্তু এই ব্যাপার যেগুলো আপনি প্রশ্ন করছেন যে এইগুলাতে আসলে কারা জড়িত ছিল, কিভাবে কি হলো, জেনারেল মঞ্জুর মারা গেল কিভাবে, এই বিষয়গুলো নিয়ে উনি কোনো কথা বলতে রাজি হননি। আরেকজন ডিজিএফআই ছিলেন পরে, যিনি ওই সময়ে একটি ব্রিগেড কমান্ডার ছিলেন মেজর জেনারেল লতিফ, ওনাকেও আমি জিজ্ঞেস করেছিলাম, উনিও কিছু বলতে রাজি হননি। মেজর জেনারেল মাহমুদুল হাসান, উনিও ডিজিএফআই ছিলেন পরবর্তীতে জেনারেল এরশাদের সময়, উনিও কিছু বলতে রাজি হননি। এনারা কিন্তু জানতেন ঘটনাগুলো। তো এখন মেজর মুজাফফরকে ধরা হয়েছে বনানী ডিওএইচএস থেকে। খুব বিস্ময়কর একটা ব্যাপার হচ্ছে যে উনি ছিলেন ওনার শ্বশুরের বাসায়। ওনার শ্বশুর হচ্ছেন সেনাবাহিনীর একজন সিনিয়র অফিসার ছিলেন, ডাক্তার ছিলেন, ডিরেক্টর জেনারেল অফ মেডিকেল সার্ভিস ছিলেন, মেজর জেনারেল শামসুল হকের মেয়ের জামাই। তার শ্বশুরের বাসায় উনি ছিলেন, রীতিমতো এখানে বসবাস করছিলেন। এবং এখান থেকে ওনাকে কিন্তু সেদিন গ্রেপ্তার করে ডিবি। উনি এই যখন ঘটনার পরে যেটা আমি এখনো যারা আছেন তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি এবং আগেও যাদের ইন্টারভিউ করেছি তাতে দেখা যায় যে সে সময় ওনার সাথে মেজর শওকত আলী এবং মেজর রেজা, এই তিনজন অফিসারকে জেনারেল মঞ্জুর দায়িত্ব দেন জেনারেল জিয়াউর রহমানের লাশ কবর দেওয়ার জন্য। এনারা কবর দিতে গিয়েছিলেন। হ্যাঁ, এখন যেটা বলা হচ্ছে যে উনি কিলিং টিমে ছিল কিনা এটা নিয়ে কিন্তু দ্বিমত আছে। কিলিং টিমে জেনারেল জিয়াকে সরাসরি গুলি করলেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, হ্যাঁ, আর লেফটেন্যান্ট কর্নেল দেলোয়ার, এনারা ছিলেন। আচ্ছা, ওইখানে কিন্তু মেজর মুজাফফর যে গুলি করেছেন এর কোনো প্রমাণ নেই। ওনার এটা পাওয়া যাচ্ছে যে ওনাকে লাশ দাফন করতে দিয়েছিল, তবে ইনি এই পরিকল্পনা এবং এই পুরো ষড়যন্ত্রতার সাথে জড়িত ছিলেন, এটা নিশ্চিত। এবং হত্যার পরে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকেও তো মুজাফফর, হ্যাঁ, সবগুলোতে উনি এটা প্রথম থেকেই জড়িত ছিলেন। এবং আরো একটা বিষয় যে এনারা যে ওইবারই জেনারেল জিয়াউর রহমানকে হত্যা করতে হত্যা করেছেন তা না, এর আগে কিন্তু আরো 2বার অ্যাটেম্প নেওয়া হয়েছে জেনারেল জিয়াকে হত্যা করার, এই একই গ্রুপ করেছে এবং সেটা চট্টগ্রাম এলাকাতেই। একবার বিএমএতে মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেডের সময় উনি যখন প্রধান অতিথি হিসাবে প্রেসিডেন্ট গিয়েছিলেন তখন ওনাকে হত্যার একটা চক্রান্ত করা হয়েছিল, কিন্তু সেটা ব্যর্থ হয়, কোনো কারণে পিছিয়ে যায়। এরপরে
আপনার কক্সেস বাজারে একটা যৌথ সামরিক মহড়া হয়, ওইটার নাম ছিল অপারেশন আয়রন শিল্ড। সেখানেও জেনারেল জিয়াউর রহমানকে এবং মীর শওকত আলী এরকম কয়েকজন অফিসারকে হত্যার পরিকল্পনা করা হয়, কিন্তু সেটাতেও আবার পরবর্তীতে তারা পিছিয়ে যায়। এরপরে ফাইনালটা আসে এই যে 30শে মে যেটা করা হয়। এখন মেজর মোজাফফর ভারতে মানে চলে গিয়েছিলেন, ও সময় তার ব্যাপারে কোর্ট অফ ইনকোয়ারি যখন চলছিল তখন উনি পালিয়ে যান। এখন পালিয়ে যাওয়ার ফলে কি হয়েছে, পরবর্তীতে আমরা যেটা আগে জানতাম, মানে কালকে আমি এটা বলেছি কিন্তু এই তথ্যটা সঠিক নয়, পরে আমি আজকে এটা কনফার্ম করেছি যে পরবর্তীতে কিন্তু ওনার কোনো কোর্ট মার্শাল হয়নি। আচ্ছা, কোর্ট মার্শাল হয়নি, এবং ওনার এই যে কোর্ট অফ ইনকোয়ারিতে যেহেতু উনি পালিয়ে গেছেন, এটাকে আর্মিতে বলে ডেজার্টার, হ্যাঁ, পলাতক। এই পলাতক থাকার কারণে ওনার র্যাঙ্ক চলে গেছে এবং ওনার ব্যাপারে এই আর কোনো পরবর্তীতে কোনো সিদ্ধান্ত এরকম আসেনি। এখন উনি পালিয়ে গেলেন কোথায়? পালিয়ে গেলেন ভারতে। সেখানে গিয়ে মজার ব্যাপার হচ্ছে, ওই দেশের গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে, এটাকে আমরা সেফ হাউস বলি, বা মানে যেখানে নিরাপদে রাখা হয়, সেখানে তাকে রাখা হয়েছিল। ওখানে আরও একজন অফিসার ছিল, সে ব্যাপারে পরে আসি। তা ওখানে উনি নাম ধারণ করেন দুটো নাম, একটি ছিল ওনার নাম ছিল বিপ্লব সরকার, আর একটা হচ্ছে জয় ব্যানার্জি। এই দুই নামে উনি পরিচিত ছিলেন ভারতে। এবং 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর উনি আবার বাংলাদেশে এসেছিলেন, এই ব্যাপারটাও নিশ্চিত হয়ে গেছে। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায় তখন আবার উনি আপনার ভারতে চলে যান এবং ভারতে গিয়ে আবার আশ্রয় গ্রহণ করেন। এবং আমার নিজের খেয়াল আছে, আমি মনে হয় 2002 সালে দৈনিক পত্রিকায় ব্যাপারে একটা রিপোর্ট করেছিলাম, ভারতে উনি কোথায় আছেন। আবার উনি ধরেন 2009 সালের পরে বাংলাদেশে এরকম আসা যাওয়া করতেন, থাকতেন এবং এখানে ছিলেন উনি। এটা আমাকে অনেক অফিসার বলেছেন যে তাকে তো আমরা দেখেছি মনে হয় এর মধ্যে যে কয়েক জায়গায় দেখা যাচ্ছে। এখন আর যে অফিসাররা ছিলেন, দেখেন তাদের ভাগ্যে কি ঘটেছিল, এটা বলা হচ্ছে যে উনি একমাত্র জীবিত মনে হয় না। তার কারণ এই যে মেজর রেজা, যার কথা বললাম যে লাশ দাফন করেছিলেন, তার 12 বছর জেল হয়েছিল। হ্যাঁ, উনি তারপরে অনেকটা আপনার অপ্রকৃতিস্থ হয়ে যান। উনি এখন কোথায় আছেন বা মারা গেছেন কিনা এটা এখনো বলা যাচ্ছে না। আরেকজন হচ্ছে মেজর শওকত আলী। মেজর শওকত আলীও সম্ভবত ইন্তেকাল করেছেন, কিন্তু আরেকজন অফিসার মেজর খালেদ, যিনি পালিয়ে গিয়েছিলেন ব্যাংককে, উনি ব্যাংককে পালিয়ে যাওয়ার পরে ব্যাংককে মারা যান। পরে ওনার লাশ কিন্তু বাংলাদেশে নিয়ে আসা হয় এবং এখানে দাফন করা হয়। আরেকজন অফিসার, তার নাম হচ্ছে মেজর মঈন, যার কথা বলছিলাম। উনি আমাদের স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সে ছিলেন। ওখান থেকে ছুটিতে চট্টগ্রামে রহস্যজনকভাবে গিয়েছিলেন এবং গিয়ে এই ষড়যন্ত্র, এই পরিকল্পনার মধ্যে উনি যোগ দেন, সক্রিয়ভাবে যোগ দেন। মেজর মঈন কি বেঁচে আছেন? হ্যাঁ, এই মেজর মঈন সর্বশেষ আমি আজকে যেটা তথ্য পেয়েছি সেই অনুযায়ী উনিও ভারতে চলে গিয়েছিলেন। এই যে মেজর মোজাফফর যেখানে গিয়েছেন ছিলেন, পরে উনি এক সময় আবার বাংলাদেশে ফেরত এসে আত্মসমর্পণ করেন আর কি। করার পরে ওনাকে কিন্তু মানে বিস্ময়কর ব্যাপার যে মিউটিনির জন্য আপনার বা অভ্যুত্থান প্রক্রিয়ার জন্য বা হত্যাকাণ্ডের জন্য কোনো বিচার হয়নি। ওনার বিচার হয়েছে ডেজার্শনের জন্য, মানে পালিয়ে যাওয়ার জন্য, এবং তার 1 বছরের জেল হয় এবং সেইটাও মনে এক্সোনারেট করা হয়। মানে তারপরে এরপরে উনি চলে যান কানাডায়। উনি এখন কানাডায় আছেন। তার মানে আরেকজন মেজর মঈন কানাডায় আছেন। হ্যাঁ, এটা জানতে পেরেছি। রোজ ভাই, আপনার কাছে আবার আসবো। মুন্নিয়াপা, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার সঙ্গে যারা জড়িত, কোর্ট মার্শালে একটা বিচার হয়েছে। এখন পর্যন্ত দেশের যে আদালত, প্রচলিত যে আদালত, বেসামরিক আদালত, সেখানে তো কোনো মামলা হয় নাই। যেহেতু রুশদ ভাই বললেন যে এই মোজাফফরের কোর্ট মার্শালও হয় নাই, তার মানে বেসামরিক আদালতে তো বিচার করার কোনো সুযোগ আছে কিনা, আইন কি বলে? না, আর্মির যারা আছেন ওইটা তো, ওনারা তো সুশৃঙ্খল বাহিনী। সুশৃঙ্খল বাহিনী, ওনাদের এই ধরনের বিচার, এই ধরনের কোনো ঘটনা যখন সামরিক বাহিনীতে ঘটে, সেটা তো তাদের যে সামরিক আদালত, কোর্ট মার্শাল, সেখানেই আসলে হওয়ার কথা। কারণ এটা তো আইনের যেই বিষয়, আইনের যেই বিধি এবং বিধান। তবে এখানে যেহেতু এটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1981 সালের 30শে মে যেভাবে চট্টগ্রামের সার্কিট হাউসে বাংলাদেশের রাষ্ট্রপতি থাকা অবস্থায় এবং বিএনপির প্রতিষ্ঠাতা, ওনাকে হত্যা করা হয়েছিল, সেই মামলার যাকে নিয়ে কথা হচ্ছে, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন, উনি সম্প্রতি আটক হয়েছেন। এখন দীর্ঘ 45 বছর ধরে একটা মানুষ আত্মগোপনে অন অ্যান্ড অফ, আওয়ামী লীগ যখন পাওয়ারে তখন উনি বাংলাদেশে এসেছেন এবং অন্য সময় ভারতে আমাদের এই প্রতিবেশী
সেই দেশে এখন আজকে এত বছর পরে যখন রাজধানীর বনানী ডিওএইচএস থেকে উনি ৭৭ বছর বয়স হয়েছে ওনার, আটক হয়েছেন, গ্রেফতার করা হয়েছে তাকে, এই সেনা কর্মকর্তাকে, এবং ওনাকে 15ই জুলাই রাতে ডিবি বোধহয় ডিবি গ্রেফতার করে। তারপরে প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ সেটা সেরে দেখতে পাচ্ছি যে সন্ধ্যায় তাকে সেনানিবাসের মিলিটারি পুলিশ যারা আছেন তাদের হাতে হস্তান্তর করেছে। এখন সামরিক আইন যেটা এবং নিয়ম অনুযায়ী পরবর্তী বিচারিক যে প্রক্রিয়া আছে তার মধ্যে উনি প্রবেশ করবেন এবং সেটা সম্পন্ন হবে বলে আমরা আশা করি। এখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এখন এখানে প্রশ্নটা হচ্ছে যে সামরিক আদালতে বিচার হোক, এর আগেও হয়েছে, কিন্তু যে অমীমাংসিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচিত হওয়া দরকার, সেই ক্ষেত্রে কি করা উচিত? সেখানে কোনো কমিশন করবে কিনা সরকার, সেখানে আরও অন্যান্য আইনি যে প্রক্রিয়াগুলো আছে, সেখানে আমাদের যারা আইন কানুন এসব ব্যাপারের সাথে জড়িত আছেন, সেটা আমি তো মনে করি সরকারের যে পলিসি মেকার্স যারা আছেন, পলিসি ডিসিশন যারা নেন, এটা ওনারা দেখছেন এবং দেখবেন। আমরা হয়তো জানতে পারবো শিগগিরই। এখন এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হত্যাকাণ্ড নিয়ে তো বিভিন্ন বই, বিভিন্ন আপনার দলিল দস্তাবেজ যেগুলো আছে, তার মধ্যেই যে অ্যান্থনি ম্যাসকারানাস, যার বাংলাদেশ আর লিগেসি অফ ব্লাড, এবং অন্যান্য মামলার যে নথিপত্র যেগুলো আছে, এখন 81 সালের 30শে মে ভোরে চট্টগ্রামের যে সার্কিট হাউস, সেখানে এক্স্যাক্টলি কি ঘটেছিল, এবং মেজর মোজাফফর দেখলাম উনি প্রবেশ করেছিলেন নাকি ওনার ওই রুমে, মেজর মোজাফফর, যেটা নথিপত্র থেকে, এটা উনি আরো ভালো বলতে পারবেন, যে গোলাগুলির শব্দ শুনে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন ঘর থেকে বের হন তখন তার সবচাইতে কাছে অবস্থান করছিলেন মেজর মুজাফফর ও ক্যাপ্টেন মোসলেউদ্দিন। এখন এই বিষয়গুলো এবং দীর্ঘদিনের যেই পলাতক যেই জীবন মেজর মুজাফফরের, এবং সামরিক অভ্যুত্থান হত্যাকাণ্ডের পরেই দীর্ঘ সময় পালিয়ে থাকার কি কারণ, এবং দীর্ঘ ৪৫ বছর পর ছদ্মনাম, যেটা শুনলাম আমরা, ছদ্মনাম নিয়ে ছদ্ম পরিচয় বিভিন্ন দেশে, বিশেষ করে ভারতে এবং অন্যান্য স্থানে যে পালিয়েছিলেন, এটা আসলে খুব অ্যালার্মিং। কারণ আমরা আসলেও মনে করি যে এই অমীমাংসিত ইস্যুগুলো আছে, সেখানে সত্যিকারের অর্থে সত্য অনুসন্ধান যেটাকে বলে ফ্যাক্ট ফাইন্ডিং, সেই সত্য অনুসন্ধান, সত্য উদ্ঘাটন এইবার যেহেতু একটা সুযোগ এসেছে, সেটা হোক, এবং সেইটার জন্য আইনের যা যা কাঠামো, আইন কানুন যেটা যেভাবে করা উচিত, সেটা তো আমি মনে করি আমাদের সরকার করতে পিছপা হবে আমি মনে করছি না সেটা। জি, মাসুদ কামাল ভাই, আমরা এতদিন যেটা বলে আসছি বা এই মুজাফফর গ্রেপ্তারের পরেই বলছিলাম যে মানে ওই সময়ের সাক্ষী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বা প্রত্যক্ষদর্শী মুজাফফরই একমাত্র জীবিত ছিলেন। রুশ ভাই বললেন যে মেজর মঈন, তারও সম্পৃক্ততা আছে এবং তিনিও ঘটনার সাথে জড়িত ছিলেন এবং তিনিও বেঁচে আছেন। এখন যেটা হচ্ছে যে এই আলাপগুলো উঠছে যে যদি কোর্ট মার্শালে বিচারটা হয়, তাহলে সেই মূল যে ঘটনা, নেপথ্যে কারা ছিল, দেশের ষড়যন্ত্র কে করেছে, বা বহির্বিশ্বের কোনো ষড়যন্ত্র ছিল কিনা, বা এই মুজাফফর কিভাবে এতদিন পালিয়ে থাকলো, কিভাবে বাংলাদেশে আসলো, গেল, ডিওসিসের মতো জায়গায় থাকলো, এগুলো তো উদ্ঘাটন করা দরকার, বা ইতিহাসের যে অমীমাংসিত বিষয়গুলো তো উন্মোচিত হওয়া দরকার। সেক্ষেত্রে কোর্ট মার্শাল হলে কি সবগুলো উন্মোচিত হওয়ার সুযোগ আছে বা তৈরি হবে বলে আপনার কাছে কি মনে হয়? দেখেন, আসলে মানে এই যে প্রশ্নগুলি করলেন, কিভাবে কি হলো, কিভাবে গেল, কিভাবে থাকলো, কোন নাম ধারণ করলো, এগুলোই তো একটা প্রশ্ন। কিন্তু একজন নাগরিক হিসেবে আমার মূল প্রশ্নটা হলো, যে বিচারটা হয়েছিল, বিচারটা কার আমলে হয়েছিল? এরশাদ সাহেবের আমলে হয়েছিল না, বিএনপির সময় হচ্ছে এরশাদ সেনাপ্রধান ছিল না, আগে তো এরশাদ সাহেব আমলে। এরশাদ সাহেবকে তো বিচারে কোনো আসামি করা হয় নাই। অনেকে তো এটাও বলেন যে এরশাদ সাহেব এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। ওই আলোচনাটা কি উঠতেছে? ওই আলোচনাটা কি উঠতেছে? আমার কথাটা খেয়াল করেন আপনি, ওই আলোচনাটা তো উঠতে হবে। তো এখন আমার কথা হলো কি, মুজাফফর সাহেবকে ধরা হয়েছে, ওকে ফাইন, তার শাস্তি সে পাবে, কিন্তু আমাদের মূল লক্ষ্যটা হবে আসলে এই ঘটনাটার পেছনে কলকাঠি কে নেড়েছিল। এটা হলো মূল ঘটনা। কারণটা কি দেখেন, প্রত্যেকটা ঘটনা, বড় ঘটনা যখন ঘটে, সেই ঘটনার পেছনে কিন্তু কিছুটা কারণ থাকে, দেশীয় কারণ থাকে, আন্তর্জাতিক কারণও থাকে। এই ঘটনাগুলি কিভাবে ঘটে এগুলি উদ্ঘাটিত হওয়া দরকার, এবং এগুলিকে ডিক্লাসিফাইড করা দরকার আমি মনে করি। সাধারণ মানুষেরও জানা জরুরি যে তাদের রাষ্ট্রপতিকে, তাদের সরকার প্রধানকে এত সহজে কে মেরে ফেলছে,
কেন মেরে ফেলছে, এগুলো উদ্ঘাটিত হওয়া দরকার। আমি বিচার করলাম মুসলিউদ্দিন মুজাফফর সাহেব আপনি ফাঁসিতে লটকাই দিলেন, আমরা হাততালি দিয়ে থাকবো, বাহ একদিন পরে আমরা একটা কাজ করছি। হ্যাঁ, এটা তো আপনি করবেনই, এটা নিয়ে কিন্তু আমার কোনো বক্তব্য নাই। আমার বক্তব্য হলো এর কাছ থেকে যতটুকু পারেন তথ্য আদায় করেন, আগে যতটুকু সম্ভব তার কাছ থেকে তথ্য আদায় করেন। এমন যদি এমনও হয় যে তাকে রাজসাক্ষী বানানো যায় কিনা, আমাদের এখানে তো রাজসাক্ষী বানানোর পদ্ধতি আছে, পুলিশ কনস্টেবলের ফাঁসি হয়, মৃত্যুদণ্ড হয়, আর আইজিপির 5 বছর হয়। এই ধরনের প্র্যাকটিসটা আমরা করি, তাই না? তো তাকে বানান না ভাই, ইনফরমেশনটা নেন, প্রকৃত ঘটনাটা কি, কেন ঘটছিল, কারা ঘটিয়েছিল। আমরা অপরাধ বিজ্ঞানে কি পড়ি ভাই? অপরাধ বিজ্ঞানের মূল জিনিসটা হলো যখন কোনো অপরাধ সংঘটিত হয় প্রথমে তারা কি দেখে যে এই ঘটনার প্রেক্ষিতে বেনিফিশিয়ারি কে। তো তখন কি এই ঘটনার প্রেক্ষিতে বেনিফিশিয়ারিদেরকে সন্দেহের তালিকায় আনা হয়েছিল? তাই না? আমার কথা হলো এটা খুব জরুরি। কিন্তু আপনি অনেকগুলো থিওরি আছে, কিন্তু সত্য মিথ্যা আমি বলতে পারবো না ভাই। অনেকগুলো থিওরি তো আছে, এ করেছে, সে করেছে, এ ছিল পেছনে, এ তাড়াহুড়া করেছে, এ মঞ্জুরকে কেন মেরে ফেলা হলো, মঞ্জুরকে কেন বাঁচিয়ে রাখা হলো না, নানা রকম থিওরি কিন্তু আছে। তো আমার কথাটা হলো কি, সেই থিওরিগুলি নিয়ে আলোচনা করেন। যারা নাই, যে লোকটা মারা গেছে তার জন্য আহাজারি করে কোনো লাভ নাই। জীবিত একজন, যেমন রুশ ভাই বললেন, তো 2 জন লোক আছে, 2 জন লোকের সঙ্গে আলোচনা করেন, জানার চেষ্টা করেন ওনারা কি একদম মূল পয়েন্টে ছিল নাকি ওনারা একদম মানে আপনার এন্ড পয়েন্টে ছিল। ওনারা হয়তো কিছু জানেনও না, এমনও হতে পারে, অর্ডার ফলো করতে হতেও পারে, আবার মূল ষড়যন্ত্রের সঙ্গেও ছিল, এমনও হতে পারে। তো এই তথ্যগুলি নেন, ওনারা কতটুকু জানতেন, কতটুকু জানেন, সেগুলো বের করতে হবে ভাই। তাড়াহুড়া করার কিচ্ছু নাই ভাই। ওনার বয়স এখন 72-73 যাই হোক না কেন, হ্যাঁ, উনি তো আর অনন্তকাল বাঁচবেন না। ওনাকে আপনি ওই যে 3 দিনের মধ্যে ফাঁসি দিয়ে দেন, তাতে আপনার কি লাভ? আর যদি 3 মাস তার সঙ্গে আলোচনা করেন, তাতে আমাদের কি লাভ? আমি কিন্তু চাই যে প্রকৃত তথ্যটা যেভাবে করলে পরে কিভাবে করতে হবে এর ব্যাপারে আমি বলতে পারবো না। ওখানে গোয়েন্দা লোকজন আছেন যারা নাকি আপনার ইন্টারোগেট করবেন, তাদের একটা পদ্ধতি আছে, ওনারা ওনাদের মতো করে অগ্রসর হন। কিন্তু আমার কথা হলো যে একদম হারিয়ে ফেলা অবস্থা থেকে আমরা একটা সূত্র তো পেয়েছি যে এর মাধ্যমে আমি কিছুদূর অগ্রসর হতে পারি। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মূল কলকাঠি কে নেড়েছিল, কিভাবে কি করেছিল, এর সঙ্গে আন্তর্জাতিক কি ষড়যন্ত্র ছিল, জাতীয় কি ষড়যন্ত্র ছিল, এটা উদ্ঘাটনের আপনি একটা বলতে গেলে শেষ সুযোগ পেয়েছেন। এই সুযোগটা কাজে লাগান প্লিজ, কাজে লাগিয়ে জনগণকে জানান। আর এখন সম্ভব, এখন আমরা আশা করতেই পারি, এখন তো আওয়ামী লীগের সরকার নাই, এসব আমি গোপন করে ফেললাম, আমি জনগণকে জানতে দিতে চাই না, তা তো আর নাই। এখন তো বিএনপি সরকার আছে, বিএনপি সরকার এই বিষয়টা নিয়ে আমি মনে করি খুব সিরিয়াসলি দেখবে। এবং আমার দাবি, আমি মুজাফফরকে চিনি না, আমার দাবি হলো আমি জিয়াউর রহমানকে চিনি, এবং জিয়াউর রহমানকে কেন মরতে হলো ভাই এটা একটু ডিসক্লোজ করেন। জি রুশ ভাই, এই সুযোগটা আসলে সরকার কিভাবে কাজে লাগাতে পারে? এটাই সবচেয়ে বড় কথা যেটা আমি জানতে পারছি। যে একটা মজার তথ্য দেই আপনাদেরকে, জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে যে বিচারটা জেনারেল এরশাদ মানে সেনা প্রধান হিসাবে আপনার করেছিলেন, ওটাকে বলা হয় আর্মিতে ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল, হ্যাঁ, FGCM। এখন এই বিচার বা এই যে কোর্ট অফ ইনকোয়ারি যেটা হয়েছিল, তো সেনা আইনের মধ্যে হয়। এটা কিন্তু জিয়াউর রহমান হত্যাকাণ্ডের জন্য হয়নি, তারা বিচারটা করেছিলেন মিউটিনির জন্য, অভ্যুত্থানের জন্য। আপনার মজার ব্যাপার কিন্তু এটা, এই বিষয়টা একজন জেনারেল, উনি এখনো জীবিত আছেন, উনি আমাকে আজকে সকালে বলেছেন যে বেগম জিয়া যখন ক্ষমতায় আসলো 1991 সালে, তাকে যখন জেনারেল আইনুদ্দিন উনি মারা গেছেন, মুক্তিযোদ্ধা একজন, তা উনি ডিফেন্ডিং অফিসার ছিল এই বিচারে। উনি এবং ওই জেনারেল সাহেবরা যখন গিয়ে বেগম জিয়াকে এই বিষয়টা বলছিল, তখন বেগম জিয়া অবাক হয়ে গিয়েছিলেন যে এই বিষয়টা কি এভাবে বিচার করা হয়নি। এই যে মাসুদ ভাই বললেন যে আসলে এগুলো লাভবান হয়েছে কারা, এই যে মিসিং লিঙ্কগুলা। এখন ধরেন আমরা মেজর মঈনকে পাবো না, উনি কানাডায় বসে আছেন, উনি আর এখন আসবেন না। একজনকে তো পাওয়া গেছে, আর বাকিরা তো নাই, সবাই তো মারা গেছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে বা চলে গেছেন। এখন এইটার মাধ্যমে এইটাকে খুঁজে বের করতে হবে যে ওই সময় জেনারেল মঞ্জুরকে যখন নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে আপনার বলা হচ্ছিল মানে তদানীন্তন মানে সেনা কর্তৃপক্ষ বলছিল যে উত্তেজিত সৈনিকরা তাকে হত্যা করেছে।
তাই তো? আচ্ছা, এখন আপনি সে সময় যে চট্টগ্রামের ডিসি ছিলেন জিয়াউদ্দিন সাহেব, জিয়াউদ্দিন চৌধুরী, উনি এখনো বেঁচে আছেন, নিউ ইয়র্কে থাকেন। উনি একটা চমৎকার বই লিখেছেন। ওই বইটার মধ্যে আমি বেশ কয়েকটা বই আছে যেই বইগুলোর মধ্যে এই তথ্যগুলো পাওয়া যায়। তার মধ্যে আরেকটা বই আছে মেজর রফিক পিএসসি, উনি একজন মুক্তিযোদ্ধা। উনি কিন্তু মানে যিনি আওয়ামী লীগের নেতা ছিলেন ওই মেজর রফিক না। মেজর রফিক পিএসসি, ওনার একটা বই হচ্ছে, নাম হচ্ছে 81 রক্তাক্ত অধ্যায়। এই বইটার মধ্যে বেশ কিছু তথ্য আছে, আর এই যে জিয়াউদ্দিন সাহেবের এটার মধ্যে তথ্য আছে। জিয়াউদ্দিন সাহেবের এই তথ্যটার মধ্যে উনি বলছেন যে জেনারেল মঞ্জুরকে নিয়ে আসার পরে যে ঘরটাতে আটকে রাখা হয়েছিল, ঢাকা থেকে একজন সিনিয়র অফিসারকে পাঠানো হয়। সেই অফিসার গিয়ে তাকে বাথরুমে নিয়ে যেয়ে এই মাথাতে গুলি করে মেরে ফেলে। এবং আমি আমার সাংবাদিকতার জীবনে এই তথ্যটা খুঁজে বের করার জন্য আমি বেশ কিছু সিনিয়র অফিসারের সাথে আমি কথা বলেছিলাম, এবং আমি নাম প্রকাশ করতে চাই না যেহেতু স্যাররা চান না। এবং ওনারাও কিন্তু একই রকম কথা বলেছেন যে হ্যাঁ, ওনার মেজর জেনারেল মঞ্জুরকে এভাবে মেরে ফেলা হয়েছে। এই যে কেন মেরে ফেলা হলো, তারপরে আসেন জেনারেল জিয়ার যে পিএস ছিল আপনার কর্নেল মাহফুজ, যাকে জেনারেল জিয়া খুবই স্নেহ করতেন, কেন একসাথে মুক্তিযুদ্ধ করেছেন জেনারেল জিয়ার অধীনে। মেজর কর্নেল মাহফুজকে এই মানে কোর্ট অফ ইনকোয়ারি শুরু হওয়ার প্রায় মনে হয় মাস 3 পরে জেনারেল এরশাদের নির্দেশে এই মামলায় ঢুকানো হয়, মানে এই কেসে ঢুকানো হয়, এবং পরে ওনার ফাঁসি হয়। অনেকেই বলছেন যে আসলে কর্নেল মাহফুজ কি জড়িত ছিলেন না কিছু চাপা দেওয়ার জন্য এটা করা হয়েছে, এরকম অনেক কিছু আছে। মানে ওই যে বলছিলেন যে তত্ত্ব, রুশ ভাই আপনি বলছিলেন যে বিচারটা হয়েছে ব্যর্থ সামরিক মিউটিনিকে কেন্দ্র করে, হত্যার তো বিচার হয়নি, হত্যাকে লক্ষ্য করে বিচার হয়নি। মানে ওনারা করেছেন জানে মিউটিনির শাস্তিও তো হচ্ছে মৃত্যুদণ্ড। ওনারা একটা অভ্যুত্থান হয়েছে, আপনি যে কোনো সেনা অভ্যুত্থান হলে সেটা শাস্তি হচ্ছে সামরিক আইনে এরকম মৃত্যুদণ্ড ধরতে পারে। কিন্তু এই যে মুজাফফরের তো কোর্ট অফ ইনকোয়ারি হয় নাই, তাহলে এখন কোর্ট অফ ইনকোয়ারি ওনার শুরু হয়েছিল, কিন্তু যেহেতু উনি ডেজার্টার ছিলেন, পালিয়ে গিয়েছিলেন, পরে আর ওনার বিচারটা হয়নি। এটা জানা যাচ্ছে যে ওনার বিচারটা হয়নি। এখন যে প্রসঙ্গটা আপনি আপাকে করেছিলেন যে ওনার এই জিনিসটা কি করা যায়, এখন করা যেতে পারে যেটা, এটা যেহেতু উনি সেনা সদস্য ছিলেন, ওনার বিচার সেনা আইনের মধ্যেই হবে। কিন্তু ওই যে মাসুদ কামাল ভাই যেটা বললেন, আমিও গতকালকেই এইগুলো বলে আসছি যে এই মিসিং লিঙ্কগুলো, আমাদের হারানো সূত্রগুলো আমাদেরকে এখন পেতে হবে। এনাকে খুব নিরাপদে রাখতে হবে যাতে এনার কেউ ক্ষতি করতে না পারে। ঢাকা সেনানিবাসে খুব ভালো জায়গা আছে, লগ এরিয়া আছে, লজিস্টিক্স এরিয়া আছে, যেখানে সাধারণত কাউকে আটক করলে, কোনো সেনা অফিসারকে যদি গ্রেপ্তার করা হয় বা আটক রাখা হয়, তাকে কিন্তু লজিস্টিক্স এরিয়ার আন্ডারে রাখা হয়। তাকে সেখানে রাখা হয়েছে বলে আমি জানি। তাকে এই ঢাকাতে সুরক্ষিতভাবে রাখার ব্যবস্থা আছে, তার কারণে এখানে ডিজিএফআই হেডকোয়ার্টার আছে, আর্মি ইন্টারোগেশন সেল আছে, মিলিটারি ইন্টেলিজেন্স আছে, সব কিছু ঢাকাতে। সুতরাং এটা একটা মোক্ষম সুযোগ যে আমরা হয়তো একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে পারি। এই স্বাধীন তদন্ত কমিশনটার মধ্যে আমাদের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকতে পারেন বা সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকতে পারেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকতে পারেন, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা, সশস্ত্র বাহিনী বিভাগের, এরা থেকে এই জিনিসগুলো, এবং যারা এখনো বেঁচে আছে যে আমাদের যে সিনিয়র অফিসাররা, তাদের সাথে কথা বলে তাদের সাথে তথ্য নেওয়া যেতে পারে, এবং এই জিনিসটা উদ্ঘাটন করা যেতে পারে, এবং তারপরে এই বিচারিক প্রক্রিয়াটা কি হবে ওনারা ঠিক করবেন। কিন্তু এটা সেনাবাহিনীর মধ্যে হবে, ওই আইনের মধ্যে হবে। এটা কিন্তু সিভিলিয়ান কোনো কিছুর মধ্যে এখন হতে পারবে না। যাদের আগেও বিচার হয়েছে সেনা আইনে হয়েছে, এখন এইটা তাদের ব্যাপার, তারা কিভাবে কোনো সরকার কি ডিসিশন নেবেন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদেরকে এই যে হারানো সূত্রগুলো খুঁজে বের করা, যে কারা এটা করেছিল। আপনি 91 সালের পরেও কিন্তু চেষ্টা করা হয়েছে, তারপরে কিন্তু তখন জেনারেল মঞ্জুরের ভাই অ্যাডভোকেট একজন ছিলেন, ওনার নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, উনি কিন্তু একটা মামলা করেছিলেন জেনারেল মঞ্জুরের হত্যাকাণ্ড নিয়ে। পরে এই যে আমি মেজর জেনারেল লতিফের কথা বললাম, যিনি ডিজিএফআই ছিলেন, তাকে কিন্তু আটক করা হয়েছিল, পরে আবার উনি কিন্তু মুক্তি পেয়েছিলেন। পরে আর এই মামলাটা কিন্তু আগায়নি, কোনো একটা রহস্যজনক কারণে আগায়নি। মানে জেনারেল এরশাদ এর ভূমিকা কি ছিল, তদানীন্তন সেনা কর্তৃপক্ষের কার কিরকম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কি ভূমিকা ছিল, এগুলো নিয়ে কিন্তু সেনাবাহিনীর মধ্যেও অনেক কথা আছে। বাইরেও যারা এগুলো নিয়ে গবেষণা করেছেন তারাও এগুলো নিয়ে কথা বলছেন। এই অ্যান্থনি মাসকানাসও বলছেন, এই ব্রিগেডিয়ার শাখাও তো তার একটা বইয়ের মধ্যে এগুলো মানে এনেছেন। যারা সাংবাদিকরা এগুলো নিয়ে সিনিয়র আগে যারা ছিলেন লিখেছেন, তারাও কিন্তু এগুলো নিয়ে প্রশ্ন করেছেন। এই প্রশ্নগুলোর পাওয়ার শেষ সুযোগ মনে হয় এই মেজর মোজাফফরের কাছ থেকে। এই সুযোগটা যেন আমরা না হারাই, তাকে যেন সুরক্ষিতভাবে রাখা হয়, তাকে ভালোভাবে রাখা হয়, এবং মানে যেহেতু একজন বয়স্ক ব্যক্তি,
তারকে জেরা করে তার কাছ থেকে যতটুকু পারা যায় এই হারানো সূত্রগুলা উদ্ধার করা দরকার, এবং এটা জাতির জানার অধিকার আছে। তার কারণ একটা জেনারেল জিয়াউর রহমানের মতো একজন জনপ্রিয় রাষ্ট্রপতি, একজন মুক্তিযোদ্ধাকে এভাবে হত্যা করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল, এবং এটার সাথে ভিনদেশি শক্তি জড়িত আছে। যদি জড়িত না থাকতো তাহলে আকাশবাণী থেকে তার মৃত্যুর খবর প্রথম প্রকাশ করা হতো না। আর যদি জড়িত না থাকতো তাহলে এই যে এদেরকে, অপরাধীদেরকে ভারতে আশ্রয়